মেহেরুন নেছার রাগে গোজগোজ করছেন। নাসির সাহেব করুণ মুখ বানিয়ে বসে আছেন। হেলাল সাহেবের দিকে তাকালে তিনি চোখ দিয়ে ভরসা দিলেন সামলে নিবেন। নাসির সাহেব করুণ গলায় বললেন, আম্মা রাগ করছো কেন? মেয়ে বড় হলে তো বিয়ে দিতে হবে। হেলাল সাহেব সহমত পোষণ করলেন নাসিরের কথায়। মাথা নাড়িয়ে ছাই দিলেন। মেহেরুন নেছা পানের পিক ফেলে থাকালেন তার দুই সন্তানের দিকে। আমি তোমাগো মা না, তোমরা আমার মা। এত কথা কইবার লাগি তোমাগো এখানে আনি নাই। আমি যা বলতাছি দুইজন চুপচাপ বইয়া আমার কথাটা হনো। এর বাইরে আমি আর একটা কথা হনবার চাই না। নাসির সাহেব কিছু বলতে যেতেই মেহেরুন নেছা থামিয়ে দিলেন। মুখ থেকে কিছুটা পানের পিক ফেলে দিয়ে বললেন, ইসরাতের জন্য আমি পোলা ঠিক কইরা রাখছি। তোমারে এই বিষয়টা লইয়া চিন্তা করবার দরকার নাইগা। তুমি তোমার ছোট মায়ারে কিভাবে বিয়া দিবা ওই বিষয়ে চিন্তা কর গিয়া। নাসির সাহেব বললেন, আম্মা আমার কথাটা একবার শুনো। মেহেরুন নেছা না শোনার ভান করলেন। রহিমা ডাক দিয়ে বললেন গরম পানি বসানোর জন্য উনি গোসল করবেন। আম্মা আমি কথা দিয়ে ফেলেছি। একবার এসে দেখে যাক পরে না করে দিব। ওইটা তোমার সমস্যা, আমার নায়গা। হেলাল সাহেবের দিকে নাসির তাকালেন। হেলাল সাহেব এতক্ষণ চুপ ছিলেন, এবার বললেন, আম্মা এসে দেখে যাক। পরে আমি নিজে না করে দিব। হেলাল সাহেবের কথা শুনে কিছুটা নরম হলেন মেহেরুন নেছা। নাসিরের দিকে তাকিয়ে সাবধান করে বললেন, আয়া দেখবা মায়া। মায়া দেখার পর আলগোছে বিদায় করবা। এর আগে পিছে কোনো কডা যদি আমার কানে আসে নাসির আমি কি করুম নিজেই জানি না। নাসির সাহেব হাফ ছাড়লেন। এতক্ষণ শ্বাস আটকে বসেছিলেন। মেহেরুন নেছার কথায় মাথা নাড়ালেন। মেয়ে দেখার আগে পিছে কোনো কথা হবে না। এইবার আমার রুমটা খালি করো। দুজনে ফুটো এখান থেকে। অন্যদিকে ইশরাত মুখ কালো করে বসে আছে। গতকাল রাতে যা খেয়েছিল এরপর সকালে কোনো কিছুই মুখে দেয়নি। নাজমিন বেগম অনেক চেষ্টা করেছেন কিন্তু ইশরাতের একটা কথা সে খাবে না। আমার বিয়ে দিবে আর আমার পারমিশন নিল না। নুসরাত আর ইলহাম মিলে মজা নিচ্ছে ইসরাতের। ইলহাম হুহু হাহা করে হাসছে। নুসরাত আর ইলহাম নিজেদের দিকে তাকায় আর একজন আরেকজনকে থাপ্পড় মেরে মেরে হাসে। ইশরাত প্রচুর বিরক্ত হলো এদের আচরণ দেখে। বিরক্তিতে মুখ দিয়ে চ সূচক শব্দ বের হয়ে আসলো। কর্কশ গলায় বলল, কি হয়েছে তোদের? তোদের দুজনের বিয়ে লেগেছে এভাবে হাহারিরি করছিস? ইসরাতের ধমক খেয়েও দুজনের হাসি থামল না। আরো জোরে জোরে হাসতে লাগলো। ইসরাতকে নাক ফুলিয়ে তাদের দিকে তাকাতে দেখে ইলহাম ও নুসরাত হাসি বন্ধ করল কিছুক্ষণের জন্য। তারপর আবার বিকট শব্দে হাসা শুরু করল। পাগল নাকি? নুসরাত বলল, বইন তুই বিয়ে করতে চাইছিস না, কিন্তু তোর জন্য শুধু বিয়ের সম্বন্ধ আসছে। আর এদিকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমাকে কেউ বিয়ে দিচ্ছে না। ইলহামের দিকে তাকিয়ে নুসরাত বলল, এই ইলহাম হাসি কান্না ইমোজি। বলে হা হা করে হেসে বিছানায় ঘোরাঘুরি খেল। ইশরাত বলল, এই জন্য দুজন আমাকে নিয়ে হাসছ? ইলহাম বলল, ইশরাত আপুর জায়গায় আমি হলে কবে লাগেজ গুছিয়ে চলে যেতাম ছেলের বাড়ি। ইশরাত বলল, তাহলে আমার জায়গায় তুই বসে যাস ওদের সামনে গিয়ে। ইলহাম বলল, 500 টাকা দিয়ে দিস, আমি মেয়ে সেজে গিয়ে বসে যাব। নুসরাত ইলহামকে থামিয়ে বলল, আরে আমাকে যেদিন দেখতে আসবে সেদিন আমি লাগেজ গুছিয়ে ছেলে পক্ষের সাথে তাদের বাড়ি চলে যাব। আহা, বিয়ের মতো ভালো কাজ আর কি হতে পারে? আমাকে কবে বিয়ে দিবে? ইলহাম বলল, এক কাজ কর নুসরাত, তুই আপুর জায়গায় ছেলে পক্ষের সামনে বসে যা। ইশরাত বলল, আইডিয়াটা ভালো দিয়েছিস ইলহাম, নুসরাতকে বসিয়ে দিব। নুসরাত নাক ফুলিয়ে ইলহামের দিকে তাকালো। তা পার্টি থেকে ইশরাতের পার্টিতে এক মুহূর্তে চলে গেল। শালা খবিস। ইলহাম নুসরাতকে বিড়বিড় করতে দেখে বলল, আপু দেখ আমাকে মনে মনে গালাগাল করছে। নুসরাত চোখ দিয়ে শাসাল ইলহামকে। বুঝাল রুম থেকে বের হও, দেখাচ্ছি মজা। ইলহাম ফাঁকা ঢোক দিল। শাকচুন্নিটা এভাবে তাকাচ্ছে কেন? বাবারে আর আপুর পক্ষপাতিত্ব করব না। পরে দেখা যাবে আমাকেই মেয়ে বানিয়ে পাত্র পক্ষের সামনে বসিয়ে দিয়েছে। আরে আমি তো তোর দলের। মজা করছিলাম তোর সাথে। তুই এভাবে তাকাচ্ছিস কেন? আমি তোকে অনেক ভালোবাসি আমার বইন। নুসরাত ভাব করল ইলহামের কথা শুনেনি। বিছানার পাশ থেকে নিজের মোবাইল হাতে নিল। ইলহামকে শুনিয়ে শুনিয়ে বলল, ইলহাম নামক এক যুবক, সৌরভী নামের এক যুবতীর কাছে। পরের লাইন বলার আগেই ইলহাম মুখ চেপে ধরল। ইশরাত দুজনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ইলহাম নুসরাতের পিছনে দাঁড়িয়ে বলল, বোন তোর দুইটা পায়ে পড়ি, আপুর সামনে বলিস না।
মানসম্মান সব ধুলোয় মিশে যাবে। আমার সোনা, রূপা, তামাবন। বলিস না, আর জীবনে তোকে পচাবো না। আপুর পক্ষ নিয়ে ইশরাত বলল, দুটো কি বুজুর বুজুর ফুসুর ফুসুর করছিস? আবার কোনো গন্ডগোল পাকানোর চিন্তা ভাবনা করছিস কিনা? ইলহাম ও নুসরাত দুজন দুহাত তোলে না করল। তারা কোনো গন্ডগোল পাকানোর চিন্তা করছে না। গন্ডগোল না পাকালেই হয়। সন্ধ্যায় বেলায় সৈয়দ বাড়িতে কথা হচ্ছে আগামী বুধবার ছেলের বাড়ির পক্ষ থেকে ইশরাতকে দেখতে আসার জন্য বলছে যদি নাসির সাহেবদের কোনো সমস্যা না হয়। নাসির সাহেব ও হ্যাঁ বলে দিয়েছেন তাদের কোনো সমস্যা নেই। যখন থেকে পাত্রপক্ষ আসার গুঞ্জন শুরু হয়েছে তখন থেকে ইশরাত ঠুসঠাস কাজ করছে। ঘর ঝাড়ু দিচ্ছে আর চোখের পানি মুছছে। সকালে ইশরাত যখন খাবার খাচ্ছিল না নাজমিন বেগম বলেছিলেন পাত্রদের না করে দিবেন। তাহলে এখন কেন তাকে দেখতে আসছেন? নুসরাত কান্না করতে দেখে ইশরাতকে কান্না না করার জন্য ফোর্স করছে। সান্ত্বনা দিচ্ছে কিছু হবে না। কিন্তু ইশরাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কোনো কথা শুনছে না। ইশরাতের ফুপানো কান্না কিছুক্ষণ পর হাউমাউ কান্নায় পরিণত হয়। নাজমিন বেগম কিচেনে ছিলেন। রুহিণী জোর করে তাকে ইশরাতের ঘরে পাঠালো যাতে মেয়েটা কান্না থামায়। নাজমিন বেগম ইশরাতের পিঠে হাত বুলিয়ে দিল। ইশরাত দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। আসবে, দেখবে, দেখে চলে যাবে। আমরা না করে দিব মা। কান্না করিস না। তুমি মিথ্যা বলছো। সকালে বললে না করে দিবে আর এখন বলছো বুধবারে আসবে তারা। আমি থাকবো না এই ঘরে। চলে যাব। ইশরাত বাচ্চামো কর না। আম্মা না করেছে তোমার এখন বিয়ে না দেওয়ার জন্য। কান্না করিস না। আরশ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল আজকে। দোতলা থেকে হাউমাউ কান্না শুনে ইশরাতের রুমের সামনে এসে দাঁড়ালো। ঘটনা বোঝার জন্য দরজা পাশে দাঁড়িয়ে নাজমিন বেগম ও ইশরাতের কথা শুনছিল এতক্ষণ। নাজমিন বেগম আবার বললেন, আচ্ছা পাত্র পক্ষের সামনে তোকে যেতে হবে না। নুসরাতকে দেখিয়ে দিব পাত্রী হিসেবে। ওর কোনো সমস্যা নেই বিয়ে করতে। এতদিন বিয়ে করার জন্য আমার কানের পোকা মেরে ফেলছিল। নুসরাতের মুখ হা হয়ে গেল। তাকে ফাঁসিয়ে দিল বিয়ের চক্করে। একটু মজা করে কথা বলে, বলে থাকে ইশরাতের জায়গায় বসিয়ে দিবে। জাতি কি মেনে নেবে থাকে? নুসরাত তেলে বেগুনে জ্বলে উঠল। কর্কশ গলায় বলল, আমি বলেছি এটাকে বিয়ে করব। এইডারে দেখতে পড়া আঙেলের মতো। আমি সুগার ড্যাডি বিয়ে করব না। তোমার ইশরাতকে বিয়ে দাও। আমি বিয়ে করব একটা হ্যান্ডসাম ম্যানকে যাকে দেখে আমার পুরো বংশের মানুষ টাস্কি খেয়ে যাবে। শ্রৌকথার সাথে টাকা বের করে তোমাদের হাতে ধরিয়ে দিবে। তোর পরিকল্পনা দেখে আমি শিহরিত। এত বাজে কল্পনা তুই কিভাবে করিস? ছি! আর মায়ের সামনে দাঁড়িয়ে নিজের বিয়ের কথা বলতে তোর লজ্জা করল না? তুই তো প্রচুর নির্লজ্জ হয়ে যাচ্ছিস দিন দিন। মায়ের সামনে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? না আমি জানি না। দয়া করে আপনি শিখিয়ে দিলে কৃতার্থ হব আরশ। আরশকে ভ্রু তুলে তাকিয়ে থাকতে দেখে বলল, ভায়া। আরশ বলল, কি হয়েছে চাচি? ইশরাত কান্না করছে কেন? নাজমিন বেগম বললেন, গতকাল রাতে যে পাত্রে কথা বলা হয়েছিল তারা ইশরাতকে দেখতে আসছে বুধবারে। এই জন্য কান্না করছে। আরশ বলল, কান্না করিস না। ভাইয়া আছি না। সব সামলে নিব। কান্না বন্ধ করো। কিছু খেয়ে পড়তে বসো। চাচি কিছু খেতে দিন ওকে। নুসরাত আরশকে ভেঙাচ্ছিল। হুবহু নকল করে মুখের আকৃতি পরিবর্তন করে বলল, কান্না করিস না। ভাইয়া আছি না। সামলে নিব। কান্না বন্ধ করো। কিছু খেয়ে পড়তে বসো। চাচি কিছু খেতে দিন ওকে। তোর মুখের কি হয়েছে? এরকম করছিস কেন? কিছু হয়নি। আরশ একবার ইশরাতের দিকে তাকিয়ে চলে গেল। আবার কি মনে করে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসলো। চাচি নুসরাতের বেশি বিয়ের শখ হলে আমাকে বলবেন। আমার কাছে গজম্বর আলী নামক এক পাত্র আছে। আপনি চাইলে বায়োডাটা দিতে পারি চাচি। বলে মুচকি মুচকি হাসল। নুসরাত মুখ থমথমে করে রেখে দিল। আরশের উদ্দেশ্যে খুবই বাজে একটা গালি দিল। চাচি দেখুন কিভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে আস্ত গিলে খাবে। নাজমিন বেগম বললেন, নুসরাত বড় ভাইয়ের দিকে কেউ এভাবে তাকায় চোখ নামাও। নুসরাত কিছু না বলে আরশকে ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দিল। বিড়বিড় করে গালি দিল, শালা খবিস। সুযোগ পেলে আমিও তোকে ছাড়ব না। আরশকে ধাক্কা দেওয়ায় দরজা থেকে কিছুটা দূরে ছিটকে সরে গেল। নাজমিন বেগম পিছন থেকে চিৎকার করে নুসরাতকে শাসালেন, বেয়াদব মেয়ে। বড় ভাইকে কেউ এভাবে ধাক্কা দেয়? আর কোথায় যাচ্ছিস তুই? নুসরাত যেতে যেতে চিৎকার করে বলল, আমি জানি আমি বেয়াদব বারবার মনে করিয়ে দিতে হবে না। আমি ধাক্কা দেই। ইলহামের ঘরে যাচ্ছি।
আজ একসাথে গ্রুপ ক্লাস করব। সৌরভী আর সাদিয়া আসছে। কাল থেকে নাজমিন বেগম নুসরাতের পিছন পিছন ঘুরছেন। নুসরাত কারণ জিজ্ঞেস করার পর ও কোনো উত্তর দিচ্ছেন না। নুসরাত ভার্সিটিতে যাওয়ার জন্য কাপড় বের করে ওয়াশরুমের দিকে গেল। নাজমিন বেগম ও তার পিছন পিছন গেলেন। নুসরাত ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে মায়ের দিকে তাকালো। এক ভ্রু তুলে জিজ্ঞেস করল কি? নাজমিন বেগম না করলেন কিছু না। নুসরাত নাজমিন বেগমের এমন আচরণ দেখে বিরক্ত হল। আম্মা কি হয়েছে? নাজমিন বেগম আবার বললেন, কিছু হয়নি। নুসরাত প্রচুর বিরক্ত হল। মুখ দিয়ে কিছু অদ্ভুত শব্দ বের করে বলল, আম্মা তুমি কি এখন আমার সাথে ওয়াশরুমে যাবে? আমি কাপড় কিভাবে বদলাবো তা দেখবে। ছিল না, আমি কেন তোর সাথে ওয়াশরুমে যাব? তোর কেন মনে হলো আমি তোর সাথে ওয়াশরুমে যাব? তাহলে আমার পিছন পিছন ওয়াশরুমের দরজা পর্যন্ত আসার মানেটা কি? আসলে ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি আসিস। কেন? তাড়াতাড়ি এসে কি করব? ইসরাতকে দেখতে আসছে আজ। তো কি হয়েছে? আমাকে শেষ করতে দে। আচ্ছা বলো, একটু কাজে সাহায্য করবি? তাড়াতাড়ি চলে আসিস। আমার সোনা মেয়ে, পারবো না আসতে। আমার প্রচুর কাজ আছে আজ ভার্সিটিতে। নাজমিন বেগম কিছু একটা ভেবে বললেন, আজ যদি ভার্সিটি থেকে তাড়াতাড়ি চলে আসিস তাহলে তোকে টাকা দিব। টাকার কথা শুনতেই লাফ দিয়ে নাজমিন বেগমের কাছে আসলো নুসরাত। মুখ হাসি হাসি করে বলল, আম্মা কত টাকা দিবা? 220 টাকা দিব। নুসরাত কপাল কুঁচকে তাকালো। নাজমিন বেগম বুঝলেন এই টাকায় হবে না। আর একটু বাড়িয়ে দিয়ে বললেন, আচ্ছা 400 টাকা দিব। হবে, এর বেশি দিতে পারবো না। রাজি থাকলে বল। নুসরাত মিচকা শয়তানের মতো মুখ বানিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হাসল। যার মানে সে রাজি এই প্রস্তাবে। নাজমিন বেগম বললেন, দেরি হয়ে যাচ্ছে না ভার্সিটি যেতে? তাড়াতাড়ি রেডি হও, পরে ইলহাম রেখে চলে যাবে। নুসরাত ত্রিগড়ি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করল। ওয়াশরুমের ভিতর থেকে চিৎকার করে বলল, আম্মা নাস্তা দাও। নাজমিন বেগম বললেন, দিয়ে দিয়েছি। ইলহাম আর নুসরাত ভার্সিটি যাওয়ার পথে বাইক নিয়ে একটা ছেলে এসে তাদের পথ রোধ করল। নুসরাত প্রচণ্ড রাগান্বিত হয়ে তাকালো ছেলেটার দিকে। মাথা থেকে হেলমেট খুলে ছেলেটা চুল দুদিকে ঝাড়া দিল। কি ভাই, বাইক কেন থামালেন আমাদের সামনে? অন্য জায়গা পাননি বাইক থামানোর জন্য? আর আমার মুখের উপরে এসে চুল ছাড়া দিলেন কেন? আর জায়গা খুঁজে পাননি? আমার সেন্সিটিভ নাক এখন পিটপিট করছে। আজাইরা মানুষ, কাজ কাম নাই। আমার নাকের বিনাশ করে দিলেন। ইলহাম নুসরাতকে বকবক করতে দেখে কানে কানে বলল চুপ করার জন্য। নুসরাত ইলহামের পায়ে লাথ দিয়ে বলল, তুই তো পুরুষ নামের কলঙ্ক। তোর বোনের উপর গাড়ি তুলে ফেলছে আর তার প্রতিবাদ তুই থাকতে আমি করছি। আবার বলিস আমাকে চুপ করার জন্য। আজ বাড়িতে গিয়ে তোকে কিভাবে শায়েস্তা করি দেখিস। ইলহামকে শাসানো শেষে নুসরাত বলল, হ্যাঁ, কি যেন বলছিলাম। ছেলেটা কানে হাত চাপা দিল। নুসরাতকে উদ্দেশ্য করে বলল, শালিকা এত কথা বলো না। এত কথা কিভাবে একসাথে তুমি বলতে পারো? এত কথা বলে আমার কানের পোকা মেরে ফেলছো। আচ্ছা যাই হোক, ওইসব ছাড়ো। তোমার বোন কোথায়? ভার্সিটিতে আজকাল দেখা যায় না। নুসরাত নিজের তর্জনী আঙ্গুল তুলে বলল, এই ছেলে এই, তুমি আমার বোনকে দিয়ে কি করবে? ও ভার্সিটিতে গেলে যাবে না গেলে নেই। তোমার কি দরকার ওর সাথে? কিছুটা অবাক হওয়ার ভান করে বলল ছেলেটা, তুমি জানো না শালিকা। তোমার বোন তোমাকে বলেনি? আচ্ছা না বললে কি হয়েছে? আমি বলে দিচ্ছি, ও আমার ভবিষ্যৎ বাবুর আম্মু লাগে। আর তুমি আমার শালিকা। নুসরাতের মাথা প্রচণ্ড গরম হলো। হাতের কাছে কিছু থাকলে ছেলেটার মাথা ফাটিয়ে দিত এখন। এমনিতেই লেট হয়েছে বাসা থেকে ভার্সিটির জন্য বের হতে, এর মাঝে এই ছেলে আরও পেচাল শুরু করেছে। নুসরাত হালকা ঝুঁকে ছোট্ট একটা পাথর হাতে নিল। নুসরাতকে এভাবে হঠাৎ ঝুঁকতে দেখে ছেলেটাও ঝুঁকে থাকাল নুসরাতের সাথে। যখন দেখল নুসরাত ছোট খাটো পাথর তুলছে, ছেলেটা বুঝে গেল ওর উপরই পাথরটা মারা হবে। বাইক স্টার্ট দেওয়ার আগেই নুসরাত ছোটখাটো পাথরটা ছেলেটাকে ছুঁড়ে মারল। পাথরটা ছেলেটার চোখের কিছুটা উপরে পড়ল। নুসরাতকে আবার ঝুঁকতে দেখে বাইক টান দিয়ে চলে যেতে যেতে বলল, যেমন বড় বোন তেমন ছোট বোন। হায় হায়, আমার চোখ ফাটিয়ে দিল শালি। নুসরাত হাত ছেড়ে বিচ্ছিরি গালি দিল। ইলহামের বাহুতে থাপ্পড় মারল। ইলহাম থাপ্পড় খেয়ে হাত দিয়ে বাহু ঘষল। নুসরাত বলল, তুই ভাই নামের কলঙ্ক, ছেলে নামের ও কলঙ্ক। অন্যদিকে সৈয়দ বাড়ির গেটের সামনে থেকে গাড়ির হর্নের শব্দ আসলো।
জাইন নিজের রুমের জানালার পর্দা সরিয়ে রাস্তার দিকে তাকাল। কাঙ্ক্ষিত ব্যক্তিকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা হাসল, যা আবার নিমেষেই মিশে গেল মুখের সাথে। মুখ গম্ভীর বানিয়ে ফর্মাল শার্টের উপরের বোতাম লাগিয়ে নিল জাইন। ডিভান হতে কোট হাতে তুলে নিয়ে রুম থেকে বের হলো। রুম লক করে সিঁড়ির দিকে চলে গেল। ইসরাতের রুম ক্রস করার সময় রুমের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। নিচতলায় নেমে লিপি বেগমকে ডাক দিয়ে বলল, মা আমি বের হচ্ছি, ফিরতে লেট হবে। জাইন কথাটা বলেই মেইন দরজা খুলে বের হয়ে গেল। লিপি বেগম কিচেন থেকে বের হয়ে আসলেন। পিছন থেকে চিৎকার করে বললেন, তুই আরস, ইলহাম সবগুলো চলে যাচ্ছিস। আজ মেহমান বাড়িতে আসছে আর একটা ছেলেও বাড়িতে নেই। জায়ানটা ও কোথায় চলে গেল? জাইন পিছন না ফিরে চিৎকার করে বলল, মা আরশকে নাও জায়ানকে পাঠিয়ে দিব। আমি এসবে থেকে কি করব? আমার কাজ আছে ডেলার সাথে। লিপি বেগম মুখ কালো করে চেয়ে থাকলেন জাইনের দিকে। মুখ দেখে বোঝা গেল ডেলার কথা শুনে উনার মুখ কালো হয়ে গিয়েছে। প্রফেসর ক্লাস করাচ্ছেন। সবার মনোযোগ প্রফেসরের দিকে হলেও শেষের বেঞ্চে বসা তিনজন মেয়ের কোনো মনোযোগ নেই সেদিকে। তারা আছে তাদের নিজেদের গল্প নিয়ে। কিছুক্ষণ পর পর পিছনের বেঞ্চ হতে আসছে ফিসফিস হাসির শব্দ। প্রফেসর নিজের ক্লাস শেষে নিজের মাইক, প্রজেক্টর গুছিয়ে চলে গেলেন ক্লাস থেকে। প্রফেসর বের হওয়ার সাথে সাথে যারা ক্লাস করবে না তারা বের হয়ে গেল। নুসরাত ব্যাগ হাতে নিয়ে ক্লাস হতে বের হলো, সাথে ইরহামও বের হলো। সাদিয়া আর সৌরভী সব ক্লাস করে যাবে বাসায়, তাই তারা ক্লাসে রয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে করিডোরে দাঁড়াতেই জুন মাসের রোদের তাপ শরীরে লেগে খা খা করে উঠল। নুসরাতের মনে হলো তার শরীর জ্বলে রাখো হয়ে গেল। ইরহাম বলল, চল আইসক্রিম খাই, এই গরমে শরীর পুড়ে গেল। রোদের জন্য নুসরাত চোখ কুঁচকে তাকিয়ে বলল, তুই গিয়ে নিয়ে আয়, আমি এখানে অপেক্ষা করব তোর জন্য। ইরহাম আচ্ছা বলে আইসক্রিম কিনতে চলে গেল। নুসরাত কপাল হতে ঘাম মুছে এদিক সেদিকে তাকিয়ে ছাত্রীদের যাওয়া আসা দেখতে লাগলো। কিছুক্ষণ পর ইরহাম আইসক্রিম নিয়ে আসলে দুজন ভার্সিটি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ পর একটা রিকশায় আসলে সেটা ভাড়া করে উঠে গেল। সৈয়দ বাড়ির সামনে গিয়ে রিকশা থেকে নেমে গেল নুসরাত ও ইরহাম। ভাড়া মিটিয়ে বাসার গেটের সামনে থেকে নতুন মানুষের কথার শব্দ শুনে ইরহামকে বলল, মনে হয় মেহমান চলে এসেছে। আমি কিচেনের দরজা দিয়ে ভিতরে যাচ্ছি। ইরহাম বলল, আমি এই বেশ নিয়ে নতুন মানুষের সামনে দিয়ে যাব। আমি ও কিচেনের রাস্তা দিয়ে তোর সাথে যাব। নুসরাত ও ইরহাম কিচেনের দরজা দিয়ে গিয়ে বাড়ির ভিতর ঢুকল। নুসরাত তুমি বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকো, এই দিক দিয়ে গেলে তো ড্রয়িং রুম হয়ে যেতে হবে। আমি বাড়ির পিছনের দরজা খুলছি। নুসরাত তুমি ফ্রেশ হয়ে কিচেনে আসো, কিছু কাজ আছে। ইরহাম ফ্রেশ হয়ে ওখানে বসো, কোনো কিছুর প্রয়োজন হলে এগিয়ে দিবে। ভাইয়ারা এখনো কেউ বাসায় আসেনি, বড় ভাই ততক্ষণ তাদের সাথে কথা বলুক। দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি দুজন। আর নতুন কাপড় পরে বের হবে ইরহাম। নুসরাত তুমি একটা কামিজ পরে নিও মা, প্লিজ। রোহিণী কাজ করতে করতে তাড়াহুড়ো করে কথাগুলো বলল। নুসরাত আচ্ছা বলে চুপচাপ বাড়ির পিছনের দিকে চলে গেল। ইরহাম ও নুসরাতের পিছন পিছন দৌড়াল। রহিমা এসে দরজা খুলে দিল। তারা দুজন বাড়ির পিছনে দরজা দিয়ে নিজের রুমে চলে গেল। নাসির সাহেব বাড়িতে এসেছেন কিছুক্ষণ হলো। ছেলের বাড়ির সবার সাথে পরিচিত হওয়ার পর রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। সবাই সবার নিজস্ব মতামত দিচ্ছে, কোন সরকার থাকলে ভালো হবে, কোন সরকার থাকলে খারাপ হবে। এসব বিষয় নিয়ে বয়স্ক মানুষদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। মেহেরুন নেছা লাঠি ভর দিয়ে এসে বসলেন ড্রয়িং রুমের সোফায় বসলেন। মুখের ভিতর একদলা পান সুপারি। ছেলের বাড়ির মানুষ সালাম দিলেন মেহেরুন নেছাকে। মেহেরুন নেছা সালামের জবাব ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, পোলাকোন্ডা। বয়স্ক দেখতে যে লোক তিনি বললেন, কি বলছেন? বুঝতে পারিনি। ঘটক পান খাওয়ার দাঁত বের করে হাসল। লোকটাকে উদ্দেশ্য করে বলল, মতিউর ভাই। খালা বলছেন, আমাগো মানে আপনার ছেলে কোনটা? মতিউর সাহেব হেসে তার পাশে বসে থাকা 30 বছরের এক ছেলে দেখিয়ে বললেন, আমার ছেলে সিয়াম চৌধুরী। মেহেরুন নেছা কপাল কুঁচকে সিয়াম নামের ছেলেটার উপর থেকে নিচে চোখ বোলালেন। ছেলেটাকে পর্যবেক্ষণ করা শেষে মুখের বিকৃতি ঘটিয়ে বললেন, এইডা পোলা। আমার ইসরাতের জন্য এডারে তুই পছন্দ করছিস নাসির? নাসির সাহেব চোখ দিয়ে ইশারা দিলেন মেহেরুন নেছাকে এরূপ কথা না বলার জন্য। মেহেরুন নেছা কারোর কথা শোনার পাত্রী না।
তিনি আবার বললেন, এই পোলার তুলনায় আমার আশিক বহুত সুন্দর। মেহেরুন নেছাকে কথা বলতে না দিয়ে হেলাল সাহেব কথা বলা শুরু করলেন। মেহেরুন নেছা খেপে গেলেন হেলালকে তার কথার মধ্যে বা হাত ঢোকানোর জন্য। হেলাল সাহেব বললেন, তা তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? সিয়াম বলল, জি গ্রাজুয়েট। মেহেরুন নেছা বললেন, এত কম পড়াশোনা করছো তুমি? আমার ছোট নারীরা তো তোমার তুলনায় বেশি পড়ালেখা করছে। নাসির সাহেব কপাল চাপড়ালেন। মেহেরুন নেছার ছেলে পছন্দ হয়নি এজন্য এরকম উল্টা পাল্টা কথা বলছেন। নুসরাত ও ইরহাম ড্রয়িং রুমে এসে ছেলে পক্ষের সবাইকে সালাম দিল। চোখ দিয়ে গণনা করল কতজন মানুষ এসেছে। নাসির সাহেব নুসরাতকে দেখিয়ে বললেন, আমার ছোট মেয়ে। ছেলের মা নুসরাতকে দেখে মুখ কিরকম বানিয়ে ফেললেন। নুসরাত মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে থাকিয়ে কিচেনে চলে গেল। রুহিণী নুসরাত জিজ্ঞেস করল, কতজন মানুষ এসেছে? নুসরাত মুখ গম্ভীর করে উত্তর দিল, 7 জন। রুহিণী খাবারের ট্রে সাজাতে সাজাতে জিজ্ঞেস করল, কে কে এসেছে জানিস? নুসরাত বলল, ছেলের মা, ছেলের বাবা, মেবি ছেলের ভাই, আর ছেলের দাদি আর জানি না। রুহিণী ট্রে নুসরাতের হাতে দিয়ে বলল ডাইনিংয়ে গিয়ে টেবিল সাজানোর জন্য। এর মধ্যে ছেলের মা পারভিন ময়মুনা বললেন, মেয়েকে নিয়ে আসুন। অনেকক্ষণ তো হলো আসালাম। হেলাল সাহেব বললেন, আগে নাস্তা শেষ করুন তারপর মেয়ে দেখবেন। ইলহাম এসে বলল সবাইকে ডাইনিং রুমে আসার জন্য। পারভিন বেগম হাতে ছোট একটা পার্স নিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। মুখের বিকৃতি ঘটিয়ে গিয়ে ডাইনিংয়ে বসলেন। চিকেন ফ্রাই মুখে দিয়ে এমন ভাব করলেন যেন বমি চলে আসবে। টিস্যু হাতে নিয়ে মুখ থেকে চিকেন ফ্রাই বের করে ফেলে দিলেন পারভিন। সিয়াম চিকেন ফ্রাই হাতে নেওয়ার আগেই পারভিন বললেন, ওটা খাস না, একদম বিচ্ছিরি হয়েছে। সবার চোখ পারভিন বেগমের দিকে। পারভিন বেগম এমন ভাব করলেন উনি বুঝতে পারছেন না সবাই কেন ওনার দিকে তাকিয়ে আছে। এই পরিবেশ সামাল দেওয়ার জন্য মতিউর রহমান মিথ্যা কাশি দিলেন। গলা খাকারি দিয়ে বললেন, সিয়াম বাবা অন্যগুলো টেস্ট কর। দারুণ হয়েছে খেতে। সিয়াম মাথা ঝুঁকিয়ে বসে থাকল। পারভিন বেগমের নেওটা হওয়ায় উনার পারমিশন ছাড়া কোনো খাবারে হাত দিল না। এই ইলহাম শালা কি নিব্বি? ইলহাম বলল, মনে হচ্ছে তো সেই রকম। মায়ের কথা ছাড়া খাবারে হাত দিচ্ছে না। এর সাথে তো আপুর বিয়ে দিলে সারা জীবন আপুকে কান্না করতে হবে। নুসরাত বৃদ্ধ আর তর্জনী আঙ্গুল তুতনিতে রেখে বয়স্ক লোকদের মতো করে বলল, হুম। নাস্তা শেষে সবাই ড্রয়িং রুমে বসল। রুহিণী গিয়ে ইসরাতকে নিয়ে আসলো পাত্রপক্ষের সামনে। পারভিন বেগম ইসরাতকে দু চোখ দিয়ে পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ শেষে বিড়বিড় করলেন, ঠিকই মনে হচ্ছে। মতিউর সাহেব প্রশংসায় পঞ্চমুখ পাত্রীর। মুখ দেখে বোঝাই যাচ্ছে পাত্রী উনার অনেক পছন্দ হয়েছে। মতিউর সাহেব উনার ছেলের দিকে তাকালেন, যে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। পারভিন বেগমের সাথে ইশারায় কিছু কথা বলে নিলেন। ইশারা দিয়ে বললেন সামনে কথা আগাবেন নাকি? পারভিন বেগম বললেন তিনি কথা বলছেন। পারভিন বেগম জিজ্ঞেস করলেন, তো মেয়ে রান্না করতে জানো? ইশরাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পারভিন বেগম বললেন, ছেলে বন্ধু আছে? ইশরাত ধীর অথচ নম্র কণ্ঠে বলল, জি না। পারভিন বেগম জরুরি কিছু বলার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করলেন। ইশরাতের দিকে তাকিয়ে বললেন, ছেলে বন্ধু নেই ভালো কথা, রান্না জানো ভালো, বিয়ের পর কোনো চাকরি বাকরি করতে পারবে না। নিজের সংসার সামলাবে আর পড়াশোনা যতটুকু করেছ বেশ। আর লাগবে না। নুসরাত ও ইরহাম ভ্রু কুঁচকে তাকিয়ে রইল মহিলার দিকে। মহিলা এইসব কি বলে? নিজ ইচ্ছা মতে যা ইচ্ছা তাই বলে চলেছে। তাদের তো আগে জিজ্ঞেস করবে ছেলে কি তাদের পছন্দ হয়েছে কিনা। ইরহাম নুসরাতের কানে কানে বলল, ভারী বেয়াদব মহিলা তো। মেয়ে দেখতে এসে কেউ এভাবে কথা বলে, তাও আবার সবার সামনে। এই সম্বন্ধ হওয়ার আগেই শেষ হয়ে গেল। নুসরাত উত্তর না দিয়ে পারভিন বেগমের দিকে এগিয়ে গেল। মাথা হালকা কাত করে পারভিনের দিকে তাকাল। ঠোঁট বাঁকিয়ে হালকা হাসি দিল। নুসরাত হাত তুলে দরজা দেখিয়ে বলল, ওই যে সামনের দরজা সম্মানের সহিত বের হয়ে যান সাথে আপনার এই নিব্বি ছেলেকে নিয়ে। আমাদের পাত্র পছন্দ হয়নি। আপনার ছেলে আর যাদের নিয়ে এসেছেন তাদের নিয়ে যেতে পারেন। ওই যে দরজা। নুসরাতের দিকে আঙ্গুল তুলে পারভিন বেগম বললেন, নাসির ভাই আপনি এই মেয়ের মতো বেয়াদবকে কিভাবে বিয়ে দিবেন? একে তো শ্যামলা তার উপর গলার ঝাঁজ দেখুন। কি বেয়াদব মেয়ে! ছোট বোন যেরকম বড় বোনও সে রকম হবে। মেহেরুন নেছা বললেন, আপনার থাইকা তো ভালো আমাগো মায়াদা।
আপনার মতো মায়ার যখন বিয়েটা হইয়া গেছে তাইলে আমাগো মায়াদার আপনার থাইকা আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারুম আশা রাখি। পারভিন বেগম উনার স্বামীর দিকে থাকালেন, যে নিশ্চুপ হয়ে শুনছে উনাদের কথা। কাদো কাদো গলায় বললেন, তুমি বসে বসে তোমার স্ত্রী আপমান দেখছ। হাঁটুর বয়সী একটা মেয়ে আমাদের এভাবে অপমান করছে, আর তুমি কিছু বলছো না। এত অপমানের পর এখানে বসে থাকবো আমরা? চলো এখান থেকে আমাদের সিয়ামের আরো ভালো জায়গায় বিয়ে দিব। নুসরাত বলল, হ্যাঁ হ্যাঁ যান, রাস্তা ওই দিকে। নাসির সাহেব নুসরাতকে ধমক দিলেন, চোখ রাঙিয়ে থাকালেন। আপাকে সরি বলো, আমরা বড়রা এখানে আছি কথা বলার জন্য, তোমাকে কথা বলতে হবে না। নুসরাত বলল, আমি কেন সরি বলবো? আমি তো কিছু করিনি। এই মহিলা আসছে থেকে যা দেখছে নাক ছিটকাচ্ছে। খাবার পছন্দ হয়নি সোজা খাবার খাওয়া থামিয়ে দিবে, তা না করে সে বিচ্ছিরি খেতে খাস না সিয়াম এসব বলছে। উনার কথা শুনে তো আমাদের খারাপ লেগেছে তার বেলা। ব্রোকনকে ধমক দিলেন নাসির। ধমক খেয়ে মুখ শুকিয়ে গেল নুসরাতের। মেহেরুন নেছা রেগে গেলেন, বাহিরের মানুষের জন্য তার নাতিনকে ধমক দেয়। নাসির ও তো ঠিক কটা কইছে, ওরে ধমক দেওকে, নিজে তো কটা কিছু কইতে পারো না, আবার ওরে ধমক দেও। আর ওরে ধমক দিলে আমার থাকি খারাপ আর কেউ হইব না। হেলাল সাহেব সবাইকে থামিয়ে দিলেন। মেহেরুন নেছাকে বললেন, আম্মা আমি কথা বলছি, তুমি রাগ করো না। মেহেরুন নেছা রেগে সোফা থেকে উঠে দাঁড়ালেন। ইরহামের হাতে ভর দিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। ইশরাত চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল, এতক্ষণ খারাপ পরিস্থিতি দেখে চুপ ছিল। মেহেরুন নেছা চলে যেতেই উঠে দাঁড়ালো, সবার দিকে তাকালো। পারভিন বেগমকে উদ্দেশ্য করে বলল, আপনি মনে হয় ছেলের জন্য বউ দেখতে আসেননি। আপনি তো আপনার বাড়ির কাজের জন্য কাজের মহিলা দেখতে এসেছেন, এম আই রাইট? তাহলে আপনি বস্তিতে যেতেন, ওখানে অনেক কাজের মেয়ে আছে। ইশরাত কিছু চিন্তা করার মতো ভাব করল, তারপর আবার বলল, এক কাজ করতে পারেন আন্টি, আমাদের বাড়ির রহিমা আছে না, ওকে আপনার বাড়ির বউ বানিয়ে নিতে পারেন। বিয়ের পর ঘর মোছা, ঝাড়ু দেওয়া, আপনার কাপড় পরিষ্কার করা, ইত্যাদি ইত্যাদি যা কাজ আছে সব করে দিবে। একটা আওয়াজ মুখ দিয়ে বের করবে না। আর পড়াশোনা যতটুকু করেছে আপনাদের মনে হয় হয়ে যাবে। খুব ভালো মেয়ে, আপনার কথায় উঠবে আর বসবে। পারভিন বেগম চোখ লাল করে তাকিয়ে থাকলেন ইসরাতের দিকে। কালিটা তো একে এত অপমান করলো, তারপর এই বাড়ির বুড়িটা এত অপমান করলো, এখন পাত্রী নিজে দাঁড়িয়ে তাদের অপমান করছে। পারভিন বেগম বললেন, নাসির ভাই আপনার বাড়ির মেয়েদের কোনো কমন সেন্স নাই মেহমানদের সাথে কিভাবে কথা বলতে হয়? নুসরাত পারভিন বেগমের কথায় ফোন কেটে বলল, আপনার থেকে বেশি কমন সেন্স আছে আমাদের, আর আমরা জানি আপনার মতো মেহমান কিভাবে ট্রিট করতে হয়। পারভিন বেগম রাগের সবকিছু অন্ধকার দেখলেন। এবার ইসরাতের দিকে তাকিয়ে বললেন, আমরা তোমাকে রিজে। ইশরাত কথা শেষ করতে না দিয়ে বলল, 1 মিনিট আন্টি, এত তাড়াহুড়োর কি আছে? আগে আমাকে শেষ করতে দিন। আপনি কি আমাকে রিজেক্ট করবেন? আমি আপনার ছেলেকে রিজেক্ট করলাম? এরকম মেরুদণ্ডহীন প্রাণী আমি কখনো বিয়ে করব না। পারভিন বেগম রাগে ঠাস করে উঠে দাঁড়ালেন। ইচ্ছে করল নুসরাতের গালে একটা থাপ্পড় দিতে। এই মেয়েই ভেজাল করেছে, যেই ভাবা সেই কাজ। পারভিন বেগম নুসরাতকে থাপ্পড় মারার জন্য হাত উঠালেন। যেই নুসরাতের গাল স্পর্শ করবেন তার পূর্বেই কেউ উনার হাত চেপে ধরল। পারভিন বেগম রাগে নুসরাতের পিছনের দিকে থাকালেন। কে উনার হাত এভাবে চেপে ধরেছে দেখার জন্য। উনারও কাজে কে বাগড়া দিচ্ছে। এটাকে একটা থাপ্পড় না মারলে উনার শান্তি হবে না। লোকটার হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইলেন। গম্ভীর পুরুষালী গলায় লোকটা বলল, বলে উনার হাত ছাড়া দিয়ে ফেলে দিল। পারভিন বেগম শুনলেন না, নুসরাতকে আবার থাপ্পড় মারার জন্য হাত তুললেন। আরশ কিছু বলার পূর্বে সিয়াম পারভিন বেগমকে টেনে নিয়ে গেল নুসরাতের থেকে দূরে। পারভিন বেগম বললেন, আর এক মুহূর্ত এখানে না। আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে অপমান করেনি যতটুকু এই মেয়ে করেছে। হাঁটুর বয়সী ছেলে মেয়েরা আমার হাত ছাড়া দিয়ে ফেলে দিচ্ছে। আরশ বলল, আপনি আমাদের বাড়ির মেয়েকে থাপ্পড় মারবেন আর আমরা বসে বসে দেখব? তাহলেই আমরা ভদ্র, তাই না? পারভিন বেগম আরশের কথার উত্তর না দিয়ে রাগ দেখিয়ে বের হয়ে গেলেন। উনার পিছন পিছন উনার ছেলে, স্বামী, যে বা যারা এসেছিল সবাই বের হয়ে গেল। হেলাল সাহেব এগিয়ে দিতে গেলেন ভদ্রতা দেখিয়ে। সবাই চলে যেতেই নাসির সাহেব নুসরাতের দিকে তাকালেন চোখ রাঙিয়ে। জোরে একটা শ্বাস ফেলে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলেন।
নুসরাতকে উদ্দেশ্য করে বললেন, আমরা বড়রা তো এখানে ছিলাম, তোমাকে কে বলেছে এত কথা বলতে? আমরা কি মরে গিয়েছি? এবার ইসরাতের দিকে তাকালেন, কত বেয়াদব, এখন তুমি ওর সাথে থেকে থেকে বেয়াদব হয়ে যাচ্ছ, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছো। আর নুসরাত তোমাকে থাপড়ে গাল লাল করে ফেলবো আরেকদিন বড়দের মাঝখানে বেশি কথা বলতে দেখলে। আর আজ থেকে দুজন আলাদা রুমে থাকবে, ওর সাথে তুমি আর থাকবে না, মনে থাকে যেন। নাসির সাহেবের চিৎকার শুনে লিপি বেগম আর নাজমিন বেগম বের হয়ে আসলেন কিচেন থেকে। রোহিণী আর ঝর্ণা কিচেনে দাঁড়িয়ে রইলেন। নাসির সাহেব উনাদের স্বামীর বড় হওয়ায় বের হলেন না উনার সামনে। নাজমিন বেগমকে দেখে নাসির সাহেব বললেন, ওকে আমার চোখের সামনে থেকে সরাও, না হলে ওর কি করব আমি নিজেই জানি না। আর পারলে মেয়েরা যেভাবে থাকে ওইসব শিখাও, ঘরের কাজ কিছু শিখাও তোমার মেয়েকে, ছেলেদের মতো ঘোরা বন্ধ করতে বলোগে। নাসির সাহেব নিজের কথা শেষ করে রাগে গোজাগোজ করে চলে গেলেন। ইশরাত নাসির সাহেব চলে যেতেই সেও নিজের রুমে চলে গেল। ছলছল নয়নে নাজমিন বেগম তাকালেন নুসরাতের দিকে। কান্নায় কথা আটকে আটকে আসলো, তোর জন্য সবসময় আমাকে কথা শুনতে হয়, তুই একটু ভালো হতে পারিস না? যা কাপড় গোছা গিয়ে, আমি আপাকে ফোন করে বলছি তোকে এসে নিয়ে যাওয়ার জন্য। আর ওইটাকে ও বল কাপড় গোছানোর জন্য। বলে ওড়না দিয়ে চোখ মুছে চলে গেলেন নাজমিন বেগম। নুসরাত আরশের দিকে তাকাল, আমি আবার কি করলাম? এবার আরশের দিকে তাকিয়ে বলল, আপনার কিছু ভাষণ দেওয়ার থাকলে আপনি ও দিয়ে দিতে পারেন, দয়া করে পেশ করুন, আমি শুনতে ইচ্ছুক। আরশ কিছু বলতে যাবে তার আগেই নুসরাত থামিয়ে দিয়ে বলল, পরে বলবেন, সময় সাপেক্ষ, এখন কাপড় গোছাতে হবে, মায়ের বোন পরে চলে আসবে। নুসরাত নিজের রুমে যাওয়ার সময় সোফায় লাথ মেরে গেল। নুসরাতের কাণ্ড দেখে আরশের মুখ দিয়ে বের হলো, অদ্ভুত মেয়ে মানুষ, সোফার উপর রাগ দেখাচ্ছে কেন? সবাই চলে যেতেই লিপি বেগম এগিয়ে আসলেন। আরশের হাত থেকে কোট নিয়ে বললেন, আজ এত তাড়াতাড়ি? ভাইয়া কল দিয়ে বলেছিল বাসায় আসার জন্য, তাই চলে আসলাম। না আসলে এইসব ড্রামা মিস হয়ে যেত। হালকা হেসে বলল আরশ। লিপি বেগম হালকা থাপ্পড় মারলেন আরশের পিঠে। দূর, কিসব বলিস? মা ছেলের কথোপকথন দূরে দাঁড়িয়ে হেলাল শুনছিলেন। এগিয়ে এসে বললেন, চল রুমে চল, অনেক দিন আড্ডা দেই না তোর সাথে। আর তুমি কিছু খাবার নিয়ে আসো আমাদের জন্য, আজ গল্প হবে আমাদের। এর মধ্যে জায়ান আসলো বাড়িতে। হেলাল সাহেব উনার দুই ছেলেকে নিয়ে উনাদের রুমে গেলেন আর লিপি বেগম কিচেন গেলেন। নিজের রুমের দরজার সামনে থেকে দাঁড়িয়ে ইশরাত এসব দেখছিল। হালকা নিঃশ্বাস ফেলল, মনে মনে ভাবল, সবার বাবা যদি উনার মতো হতো তাহলে তো ভালোই হতো। পরে আবার নিজেকে বুঝো দিল, সবার সবকিছু তো আর একরকম হয় না। ইসরাতের চিন্তার ব্যাঘাত ঘটালো নুসরাতের চিৎকারে। নুসরাত চিৎকার চেঁচামেচি করে ঘর মাথায় তুলে ফেলছে। নিচ তলা থেকে এসেছে যখন থেকে ত্বক থেকে চিৎকার করছে। কিছুক্ষণ চুপ থাকে আবার চিৎকার করে। সাথে পারভিন বেগমকে উদ্দেশ্য করে মুখে যা আসছে তাই বলছে। ইশরাত নুসরাতকে সাবধান করে বলল, নুসরাত চেঁচামেচি করিস না, এবার কিন্তু মার খাবি আব্বুর হাতে। কাপড় গোছা গিয়ে, আন্টি বের হয়ে গিয়েছে, 1 ঘন্টা পর এসে যাবে আমাদের বাসায় আন্টি, তাড়াতাড়ি রেডি হও। আর চেঁচামেচি বন্ধ কর। এই নাসির মিয়া কি করবে? আমি কি ভয় পাই নাসির মিয়াকে? যা করার করুক নাসির মিয়া, উনি আমার বাবা হতেই পারে না। আমি ডিএনএ টেস্ট করাবো আব্বার সাথে। ইশরাত কিছুটা আস্তে করে বলল, নুসরাত আব্বু এদিকে আসছে। নুসরাত এক লাফে বারান্দায় চলে গেল। ধীর স্বরে বলল, আব্বা কিছু শুনেছে আমার কথা? আসলে বলবি আমি গোসল করতে। আমার কথা বলার কোনো ইচ্ছে নেই নাসির সাহেবের সাথে। আবার মনে করিস না আমি উনাকে ভয় পাই, আমি মোটেও ভয় পাই না। ইশরাত হাসি শুরু করল দরজা ধরে। হাসির চোটে কথা বলতে পারল না। কিছুটা হাসি থামার পর বলল, আব্বু এদিকে আসছে না, তোর সাথে মজা করেছি, ভয় পাস আর বেশি বেশি কথা বলিস। নুসরাত বলল, আমি আব্বাকে ভয় পাই না। ইশরাত বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। নুসরাত ইশরাতকে লাথ মারল, তুই আজকাল বেশি কথা বলছিস, তোর বিয়ে দিয়ে দিতে হবে। ইশরাত তারপর নুসরাতকে নিয়ে হাসল। নুসরাত রাগে চিৎকার করে বলল, আম্মা তোমার মেয়েকে নিয়ে যাও, না হলে আমি একে মেরে ফেলব। আর এটার বিয়ে দিচ্ছ না কেন? বুড়ো হয়ে যাচ্ছে, বিয়ে দাও, পরে কেউ বিয়ে করবে না, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে।
ইসরাতকে হাসি থামাতে না দেখে ইসরাতের গালে থাপ্পড় মেরে দৌড় দিল নুসরাত। ইশরাত কিছুক্ষণ গালে হাত দিয়ে তাজ্জব বনে রইল। যখন মগজ কেচ করল নুসরাত থাপ্পড় মেরে চলে গিয়েছে তখন আম্মু বলে চিৎকার করে উঠল।